প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো ছাত্র রাজনীতি নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির যে গতি প্রবাহ বা যে বাঁক, সেটি বেশ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে কিছুটা শান্ত ক্যাম্পাসগুলো কেমন যেন অশান্ত হয়ে উঠছে। এবং আমরা দেখতে পেলাম যে চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, এবং সেটি পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের একটি সংঘাতময় অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো সিচুয়েশনকে বা পুরো পরিস্থিতিকে, সেটির বিপরীতে আমাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে যারা ছাত্র রাজনীতি করছেন বা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে আমাদের একটা সংলাপ করা প্রয়োজন। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা লন্ডন থেকে বাংলাদেশে দুজন ছাত্র নেতাকে যুক্ত করেছি। বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সক্রিয় রাজনীতি করছে, সেই দলগুলোর মধ্যে প্রধান দুটো দল, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির নাসির উদ্দিন নাসির আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নাসির, আপনার কাছে একটু জানতে চাই, যদিও গুপ্ত শব্দ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটির সঙ্গে এটি সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু যেহেতু একটা মুখোমুখি অবস্থানে ছাত্র শিবির ছাত্রদল দাঁড়িয়েছে, বৃহস্পতিবার শাহবাগের যে ঘটনাটি, সেই ঘটনাটিতে আপনি ফেসবুক পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এটা তো একটা খুব সিরিয়াস ঘটনা, মানে এই যে শাহবাগে গিয়ে এক ধরনের মব সৃষ্টি করা, ছাত্র দলের রাজনীতিতে এই বিষয়টা ক্ষমতাসীন দল হিসেবে নিশ্চয়ই এটা খুবই বিব্রতকর। তো আগামীতে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে আপনার বা আপনার দলের কি কোনো শক্ত অবস্থান আপনারা নিয়েছেন, মানে দলীয়ভাবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ডেইলি স্টারকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটি খুবই দুঃখজনক। এই জন্যই আমরা দুঃখজনক বলছি যে আমরা 5 তারিখের পরে আমরা ভেবেছিলাম যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের যে কমিটিগুলো, সেগুলো যে আত্মপ্রকাশ করছিল, আমরা মনে করছিলাম যে হয়তো কিছুদিন পরে সেগুলো একদম সর্বাংশে শতভাগভাবে আত্মপ্রকাশ হয়ে যাবে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন ক্যাম্পাস গুলোতে এই আত্মপ্রকাশের সংস্কৃতি দেখেছি। ও বিভিন্ন পর্যায়ে আমরা এর আগে পূর্বে আমরা লক্ষ্য করলাম যে ধরুন গত 17 বছর ধরে যখন প্যাসিবাদ কায়েম ছিল, বিশেষ করে ক্ষমতাসীন তখনকার ছাত্র সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদের সাথে যারা গুপ্তভাবে রাজনীতি করেছে অতীতে, ঠিক তারাই আমরা দেখলাম 5 তারিখের পরে বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন সেটাকে স্বাগত জানাচ্ছিলাম। কিন্তু ফ্যাক্ট যে জায়গায় সংকটটি তৈরি করেছে সেটি হচ্ছে 5 তারিখের পরে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, আপনি খেয়াল করে দেখবেন, আপনার মনে রয়েছে যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মানববন্ধন হয়েছে, তারপরে হচ্ছে সভা সেমিনার হয়েছে যে কিভাবে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হয়। তবে দুঃখজনক যে বিষয়টি সেটি হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এই ব্যানারগুলোতে নেতৃত্ব দিচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমরা তার পরক্ষণে দেখলাম, ধরুন আজকে মানববন্ধন হচ্ছে, ঠিক তার 10 দিন 20 দিন পরে দেখলাম যে ছাত্র শিবির ওই যারা মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছিল, ঠিক তাদেরকে দেখলাম ছাত্র শিবির আত্মপ্রকাশ ঘটাচ্ছে বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে। এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করেছি, জগন্নাথ তিতুমির কলেজ সহ বাংলাদেশের অসংখ্য জায়গাতে এটা আমরা লক্ষ্য করছি। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছিল যে আপাত দৃষ্টিতে হয়তো ছাত্র শিবির এটি সব কমিটি প্রকাশ করে দেবে, কিন্তু আমরা সেটি লক্ষ্য করলাম না। আমরা দেখলাম যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখনো তারা তাদের কমিটি প্রকাশ করে নাই, এবং কথিত শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে তারা এখনো হলে অবস্থান করছে, বা হলে অবস্থান করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে, আপনি যেহেতু একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তাহলে আপনার কমিটি প্রকাশ থাকতে হবে। আপনি ভালো মন্দ সব মিলিয়ে মানুষ জানবে আপনি এই দলের প্রতিনিধি, কিন্তু আপনি সেটি যদি না করে আপনি গোপন থাকেন, আপনার পরিচয় লুকিয়ে রাখেন, কিন্তু কোনো অকেশনে যখন আমরা লক্ষ্য করলাম তখন আপনি আপনার পরিচয় গঠন, সেটি আমার কাছে মনে হয় একটি স্বাভাবিক রাজনীতির ক্ষেত্রে এটি এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। এই বক্তব্য থেকে একটা প্রশ্ন অনিবার্যভাবেই আসে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠন, তারা
তাদের কমিটিতে বা তাদের নেতৃত্বে কাদেরকে জায়গা দেবে, সাধারণ শিক্ষার্থীদের না অসাধারণ শিক্ষার্থীদের, সেটা তো আপনি নির্ধারণ করে দেবেন না, সেটা তো তাদের বিষয়। মানে সেই কারণে কি তাদের সঙ্গে আপনি একটা সংঘর্ষে জড়িয়ে পড়বেন? না না, আমি তো সেটি বলছি না, এটি তো অবশ্যই ছাত্র শিবিরে নির্ধারণ করবে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। হুম হুম। গত কিছুদিন আগে রাজশাহী মেডিকেল কলেজে, যেখানে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে বলে প্রশাসনিক একটি সিদ্ধান্ত রয়েছে, তো যিনি কথিত ছাত্র প্রতিনিধি হয়ে এটার প্রতিনিধিত্ব করছেন যে আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকতে পারবে না, নো পলিটিক্স ইন আওয়ার ক্যাম্পাস, যিনি এটার প্রতিনিধিত্ব করছেন, হুম হুম। সভা সেমিনার করছেন, মানববন্ধন করছেন, ঠিক আমি দেখলাম এটা টানা 1 বছর ধরে চলমান রেখেছে। হঠাৎ করে রাজশাহী মেডিকেল কলেজের কমিটি আত্মপ্রকাশ ঘটলো, করার পরে আমরা খেয়াল করলাম যে ব্যক্তি এতদিন ধরে এই যে নো পলিটিক্স নামে, যিনি ক্যাম্পাসে রাজনীতি থাকতে পারবে না, দলীয় রাজনীতি থাকলে এই সমস্যা হবে ওই সমস্যা হবে, যিনি এগুলো করছেন, ঠিক তিনি ছাত্র শিবিরের সভাপতি বনে গেলেন। তো এটা তো সংকট তৈরি করতেছে আমাকে। স্পিরিটের জায়গা থেকে আপনি কি মনে করেন যে একটা মানুষ তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি, কিন্তু একটি রাজনৈতিক ব্যানারে গিয়ে তিনি পরবর্তী সময় রাজনীতি করেছেন, সেটা কি অপরাধ কিনা? নীতি নৈতিকতার জায়গা থেকে আপনি অপরাধ মনে করছেন, কিন্তু তাতে কি? আমি তো 100% মনে করি এটি অপরাধ। ধরুন আপনি যদি রাজশাহী মেডিকেল কলেজে যে শিক্ষার্থীর কথা আমি বললাম, এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে। হুম হুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলামের কথা আমরা বহুবার বলেছি। তিতুমির কলেজের এখন ছাত্র শিবিরের সভাপতি, তার কথা আমরা বলেছি। তারা সকলেই ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য প্রতিটি ক্যাম্পাসে মানববন্ধন করেছে, রাইট। তা না অনেক দিন ধরে। তারপরে হঠাৎ করে তারা, আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ জি, সম্পাদক তাহলে বনে গিয়েছেন। আসবো আমি আপনার তো মনে কাছে। করি এটা আমি একটা নৈতিক, আমি তো মনে করি এটা অবশ্যই নৈতিকতার একটি প্রশ্ন, নিশ্চয়ই যে নিশ্চয়ই আপনি মনে মনে শিবিরকে ধারণ করলেন এতদিন ধরে, কিন্তু সেটি প্রকাশ করলেন না। আপনার স্বাভাবিক সময় উপনীত হওয়ার পরে আপনি গুপ্ত থেকে প্রকাশ্যে আসলেন। তাহলে এই যে গত দিনগুলো আপনি তো সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছেন। আমার পয়েন্টটি ঠিক ওই ওই এক জায়গায়। জি, না এখন আমি নুরুল ইসলাম সাদ্দামের কাছে যাবার আগে আপনি যদি খুব ছোট করে আমাদেরকে বলেন নাসির, যে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় যে ঘটনাটি ঘটেছে সেটির বিপরীতে আপনি আলাদা করে পোস্ট দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে ছাত্রদলের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়টিকে আপনি এন্ডোর্স করেননি, বা এটিকে আপনি এক ধরনের প্রতিবাদী একটি অবস্থান নিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কি আপনি সত্যিকার অর্থে কি আপনি মানে মিন করে চান যে এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না? না, শাহবাগে যেটি ঘটেছে সেটির সাথে গুপ্ত রাজনীতি দুটো একটি আলাদা না, প্রেক্ষাপট দুটো রয়েছে। আপনি আলাদা, ঠিক জানেন আছে, যে, আমি শাহবাগের না বিষয়টা না, জানছি, তারপরে আমি যাব। আচ্ছা, আপনি জানেন যে আমাদের যিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের যিনি চেয়ারম্যান, ওনার যে কন্যা জাইমা রহমান, উনি কিন্তু আমাদের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এবং আমাদের সরকারের অংশও নয়। আপনি খেয়াল করে দেখছেন যে শিবিরের একজন নেতা, যিনি ডাকসুর সদস্য, ওনার আইডি থেকে কিরকম কুরুচিপূর্ণ, অশ্লীল, বিকৃত মানসিকতা সম্পূর্ণ মানুষ যেরকম করে থাকে এরকম একটি পোস্ট শেয়ার দেওয়া হয়েছে। এখন এটিকে ওনারা বলছেন যে এটি ওনারা করেননি, কিন্তু আমরা গত 2 বছর ধরে অন্তত আপনাকে লক্ষাধিক আহ উদাহরণ দিতে পারবো যে ধারাবাহিকভাবে শিবির এবং শিবিরের এই সকল বট আইডি থেকে ক্রমাগতভাবে জনাব তারেক রহমান ওনার পরিবারকে ক্রমাগতভাবে ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো প্রকাশ করেছে। এবং এই যে কিন্তু রিউমার উনি স্ক্যানার তো বলছে যে এটি যাকে অভিযোগ করা হচ্ছে এটি তিনি, তার পোস্ট নয়। না, ওগুলো অনেকগুলো এরকম করা হয়েছে, আবার অনেকগুলোতে স্পষ্ট বলা হয়েছে যে ওনার আইডি থেকে এটি প্রকাশ করা হয়েছে। না, কিন্তু এখন বাংলাদেশে বৃহস্পতিবারের অনেকগুলো যে রিউমার ঘটনা, স্ক্যানার। সেই ঘটনায় যদি এরকম কিছু করা হয়েও থাকে, দেশে তো আইন আছে, আপনার দল ক্ষমতায় আছে, আপনারা কেন আইনি ব্যবস্থায় যাচ্ছেন না? আপনারা কেন শাহবাগ থানায় গিয়ে এরকম একটি সাংঘর্ষিক অবস্থান নিতে হলো, যেখানে সাংবাদিকরা পর্যন্ত আহত হয়েছে? দেখুন, আমরা আমাদের দলের নেতৃবৃন্দরা শাহবাগ থানায় এই বিষয়ে জিডি করতে সেখানে গিয়েছিলেন, এবং যিনি এই অভিযুক্ত, যিনি এই যে বিকৃত ছবি প্রকাশ করেছেন, তিনিও সেখানে গিয়েছিলেন। তারপরে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সেটার জন্য তো আমাদের ছাত্র দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এবং সাংবাদিকদের সাথে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে সেটির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা ফ্যাক্টটি যে জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে গত 2 বছর ধরে ক্রমাগতভাবে শিবির এবং শিবিরের আইডি থেকে এই যে বিভিন্ন প্রপাগান্ডা, অশ্লীল শব্দ চয়ন, তারপরে হচ্ছে এই যে মিথ্যাচার করা হচ্ছে, তারই একটি অংশ হচ্ছে
ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। জি, এটি তো আমরা বিচ্ছিন্ন কোনো অংশ মনে করতেছি না, আসবো বরং আসবো আপনার ধারাবাহিক কাছে আবারও প্রোপাগান্ডার অংশ নাসির। বলে আমরা মনে করি। ধন্যবাদ। নুরুল ইসলাম সাদ্দাম, গুপ্ত রাজনীতি বা পরিচয় গোপন করে ছাত্রলীগে অনুপ্রবেশ করার যে অভিযোগ আপনার দলের অনেকের বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের বিপরীতে আপনারা বারবারই মানে আপনাদের দলের যারা এটির সঙ্গে যুক্ত ছিলেন, মানে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পদধারী ছিলেন, তারা এটিকে কৌশল হিসেবে বলছেন, বারবার বলার চেষ্টা করছেন যে ওই সময়টাতে সরাসরি রাজনীতি করার সুযোগ ছিল না বলে এটি তাদেরকে করতে হয়েছে। নৈতিক জায়গা থেকে এটি কতটুকু গ্রহণযোগ্য, আমি যদি সেটি দিয়ে শুরু করি তারপরে অন্যান্য আলোচনায় যাব। সাদ্দাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নাসির ভাইকেও অনেকদিন পরে টক শোতে আসছেন, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার মনে হয় যে অসত্য কথা যেগুলো এখানে বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আগে একটু কথা বলা দরকার। তার আগে বলি, আমি খুলনাতে আছি, এখানে আসছি আজকে প্রোগ্রামে, কিন্তু লোডশেডিং এর অবস্থা এত মারাত্মক, মাঝে মাঝে দেখছি এখানে বিদ্যুৎ আসছে, আহ, মারাত্মক অবস্থার মধ্যে দিয়ে গ্রামের মানুষগুলো যাচ্ছে। আসলেই দেশের অর্থনৈতিক অবস্থা, তেলের সংকট, এগুলো খুব তীব্র আকার ধারণ করেছে। লোডশেডিং এর অবস্থা খুবই খারাপ। এ ব্যাপারে সরকারের সবচেয়ে এটা সারা বেশি বিশ্বে নজর দেওয়া হচ্ছে, উচিত। সারা বিশ্বে তো, সাদ্দাম ভাই, দ্বিতীয় হচ্ছে সারা বিশ্বে হচ্ছে। আশরাফুলের যে পোস্টটা নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটলো, সেটা যেভাবে ফ্রেমিংটা করলেন আবার নাসিরউদ্দিন নাসির ভাই, এটা মানে এই এই প্রজন্মকে অন্ধ মনে করার কোনো কারণ নাই, বা আমরা সানগ্লাস পরেও থাকি না, অন্ধ কোনো সানগ্লাস পরা থাকি না। একেবারেই টানা তাকে থানার ভিতরে ভেতরে ঢুকে পেটানো হলো, কোনো কারণ ছাড়াই ডাকসুর নেতৃবৃন্দকে সেখানে মারা হলো। এরপরেও ডিফেন্ডটা করতেছেন যে সেখানে আপনারা গেছেন অভিযোগ দায়ের করার জন্য, অথচ স্পষ্টভাবে ফোন দিয়ে তাকে বলা হলো যে তাকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে। সে আজকে সংবাদ সম্মেলন করে সেই বিষয়গুলো বলেছে, এবং যে ভিকটিম, সে আসলে এই জিনিসটা করে নাই, এটা রিউমার স্ক্যানারে প্রকাশিত হয়েছে। কিন্তু ছাত্রলীগের এই ট্রাপের মধ্যে পা দিয়ে বারংবার ছাত্র দল, এই যে কোনো কিছু বট আইডির মাধ্যমে ছাত্রলীগের পেজ থেকে প্রপাগান্ডা ছড়ানো হলে সেটা ছাত্র শিবিরের উপর চাপানো হচ্ছে। পক্ষান্তরে ছাত্র দলের পক্ষ থেকেও তো অনেক বট আইডি গুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের মিডিয়া সেল থেকে যে পরিমাণে গুজব ছড়ানো হয়। ইসলামী ছাত্র শিবিরের মূল পেজ যেটা, সেই পেজের দিকে তাকালে দেখবেন যে আমরা একটা স্ট্যান্ডার্ডিটি বা স্মার্টনেস মেনটেন করার চেষ্টা করি। তো ছাত্র দলেরও উচিত এই রাজনীতিতে একটা সভ্যতা, ভব্যতা বা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা দরকার। গুপ্ত রাজনীতির ব্যাপারে আপনার কাছে মানে আপনি যে প্রশ্নটা করলেন, তার উত্তরটা নাসির ভাইয়ের যথাযথভাবে দিতে পারে নাই। তার আসলে প্রবলেমটা কি, কি কারণে সে প্রতিটা ক্যাম্পাসে হলের ভেতরে ঢুকে গুপ্ত শব্দ লিখতে গিয়ে সৌন্দর্য নষ্ট করে ফেলবে? শিক্ষার্থীদের রুমগুলোতে এগুলো লেখা হবে, হলগুলোতে লেখা হবে, এরপর তাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা হবে গুপ্ত কথাগুলো বলে। এটা একটা ফ্রেমিং, এই ফ্রেমিংটা এর আগে ছাত্রলীগ করেছে, রাজাকার রাজাকার ফ্রেমিং দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য বানানো হয়েছে। এবং এই সাফারিংসটা ছাত্রদল কম কম ছিল না কোনো অংশে, তাদেরকেও রাজাকার বলা হয়েছে, তাদেরকে রাজাকারের সহযোগী বলা হয়েছে। এই এই ফ্রেমিংটা তাদের জন্য প্রযোজ্য ছিল, এবং এইটা করে তাদের পুরাতন বা পূর্বের নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। এখন গতদিন সাদ্দাম, রাজশাহী এই যে চট্টগ্রাম গুপ্ত বলা হচ্ছে যে পলিটেকনিক বারবার ইনস্টিটিউটে যে ঘটনাটা ঘটছে, দেয়ালে যে গুপ্ত লেখা হচ্ছে বা গুপ্ত বারবার যে বলা হচ্ছে, বেশিরভাগ সময় তো ছাত্র শিবিরের নাম মেনশন করা হচ্ছে না, কিন্তু তারপরে গুপ্ত বললেই কেন আপনাদের মনে হয় যে এটা আপনাদের কি বলা হচ্ছে? আমরা আমরা তো এটাতে এনজয় করছি, আমরা তো এটাতে ক্ষিপ্ত হইনি। আপনারা এটা মিডিয়ার মাধ্যমে একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন যে এইটার থেকে ক্লাসের উৎপত্তি না। ক্লাসের উৎপত্তিটা হচ্ছে যখন আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছিল চট্টগ্রাম পলিটেকনিকে, এবং অভিযোগ দায়ের করতে প্রিন্সিপালের কাছে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ সেখানে আছে। এরপর থেকেই হচ্ছে তারা আক্রমণ শুরু করেছে, এবং আক্রমণ করার জন্য তারা ওতপ্রোতভাবে মানে প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসের বাইরে এরা তারা অবস্থান করছে। যারা আক্রমণ করলো, আক্রমণের পরে বিকেলে আমরা দিলাম কর্মসূচি, মিছিল কর্মসূচি, প্রতিবাদ জানিয়ে। এই প্রতিবাদ জানানোর রাইটস তো নিঃসন্দেহে আমাদের আছে। সেইখানে পেছন দিক থেকে আক্রমণ করলো চাপাতি নিয়ে, রান্দাও নিয়ে, ক্রিজ নিয়ে, এগুলো তো সব পত্রিকাগুলোতে আসছে। তো এই গুপ্ত গুপ্ত ট্যাগ দিয়ে এগুলো ফ্রেমিং করাটা, মারাটা, মানুষকে হত্যা করাটা জায়েজ বানিয়ে নেয়ার জন্য দীর্ঘ সময় ধরে তারা এই ফ্রেমিংটা করেছে। এটা এখন একেবারেই পরিষ্কার। এবং একই চর্বিত চর্বণ বারবার ছাত্রদল যখনই টক শোতে আসছে বারবার একই কথা বলছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তাদের 56টা কমিটি প্রকাশিত হয়েছে, যেখানে ছাত্রলীগের ছিল এখন ছাত্রদলে আসছে। মানে ছাত্রলীগের থেকে মারামারি করা, হত্যা করা, তারপরে হচ্ছে নানা ধরনের অপকর্ম তারা করেছে, এখন ছাত্রদলে পুনর্বাসিত হচ্ছে। এবং যারা এই মারামারির সাথে জড়িত আছে, গতদিন যেমন মির্জা কি যেন, মির্জা একটা নাম, যার হাতে চাপ রামদাও পাওয়া গিয়েছে, সে
মানে কথা প্রসঙ্গে তার ব্যাপারেই সহসভাপতি তাদের একজন একটা টক শোতে দেখলাম আমাদের ফরহাদের সাথে বলছে সে একদিন ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, এখন নাকি জামাত করে। মানে আবার একটু পরে বলতেছে কোথা থেকে জামাত করে, বলছে না সে মানে লুকোচুরি একটা অবস্থা। না, আমার একটু জানার ইচ্ছা যে গুপ্ত শব্দটা ব্যবহার করলে আপনাদের যে ডিসকমফোর্ট তৈরি হয় এক ধরনের, আপনারা যে এক আমাদের কোনো ধরনের অস্বস্তির মধ্যে থাকেন, তৈরি সেটি হচ্ছে না কেন? তো, আমরা তো এটা দিয়ে এনজয় করছি। যারা নিজেদেরকে নিজেরা ফ্রেমিং করে সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। তো তাহলে গুপ্ত এই সংজ্ঞা যে তারা যা যে দেয় কারণে সেটার সাথে তাদের সাথেই বেশি মিলে। রাইট, আপনি দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি, তিনি একটা সময় ছাত্রলীগ করতেন, পরে স্বতন্ত্র প্যানেল থেকে ইলেকশন করেছেন, এখন তিনি আবার বিএনপি করেন এবং ছাত্র দলের পারপাস সার্ভ করছেন। তো ছাত্রলীগের মধ্যে প্রকাশ্যভাবে যিনি লুকায়িত ছিলেন, তিনি এখন প্রকাশ্য হয়ে বিএনপিতে যোগদান নিশ্চয়ই। করেছেন, আমি পারপাস সার্ভ করছেন। সেই প্রশ্ন দ্বিতীয় নাসিরকে দ্বিতীয় আমি করব, আমি সাদ্দাম সেই প্রশ্ন আমি নাসিরকে করব যে ছাত্রলীগে যারা ছিল তারা কিভাবে ছাত্র দলের কমিটিতে জায়গা পায়, কিন্তু আপনি শুধু আপনার জায়গাটা স্পষ্ট করেন। যারা একসময় ছাত্রলীগ করত তারা তো ডাকসুতেও গিয়েছে, তাই না? এমন কেউ ছাত্র শিবিরে নাই। দুই চারটা উদাহরণ যা বলে সে সময়ের কথা একটু চিন্তা করবেন আপনারা। ওই সময় ছাত্র দলের অসংখ্য লোককে আমরা দেখেছি যারা হলে থাকার জন্য, এখন ছাত্র দল করতেছে, হলে থাকার জন্য তাদেরকে জোরপূর্বক ক্যাম্পাসে মিছিলে নিতে বাধ্য করা হয়েছে। গণরুম গেস্ট রুমে এটা বাধ্যতামূলক ছিল, যদি এটা না যায় তাদের উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। এবং আর একটা বড় বিষয় হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের যারা তৎকালীন সময়ে ছিল, আমাদের কমিটি তো প্রতিনিয়ত প্রতি বছরই চেঞ্জ হয়ে যায় এবং প্রতি 6 মাস পর পরও অনেক সময় কমিটি আমাদের চেঞ্জ করতে হয়, কারণ আমাদের রেগুলার স্টুডেন্টদেরকেই আমরা আমাদের কমিটিতে রাখি। তো এই জায়গা থেকে যখন আমাদের প্রতিনিয়ত কমিটিগুলো চেঞ্জ হচ্ছে, বিগত 15 বছরে 15 জন কেন্দ্রীয় সভাপতি চেঞ্জ হয়েছে, 15টা বিশ্ববিদ্যালয়ের কমিটি আমরা করেছি, 15টা জায়গায় আমাদের মানে চেঞ্জগুলো হয়েছে। সুতরাং আমাদের চেঞ্জগুলো রেডিক্যাল, এটা ছাত্র দলের মতো না যে 15 বছর আগে যিনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি এখনো আছেন, তাকে আগেও চিনতো, তাকে মেরে হল থেকে বের করে দিছে, বাস এরপরে আর ছাত্র দলের কোনো অ্যাক্টিভিজম নাই। 15 বছর পরে এসে তিনি এখনো সভাপতি অবস্থায় আছেন, এ কারণে তার গুপ্ত হওয়ার সুপ্ত হওয়ার এইসব প্রশ্নই ওঠে না, কারণ তাদের কোনো অ্যাক্টিভিজমই ছিল না। তো আমাদের তো ধারাবাহিকভাবে ফাইটিং করে প্রতিটা হলে আওয়ামী লীগের সময়ের টিকে কথা থাকতে হয়েছে। বলে বরং ইসলামী সাদ্দাম, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সময়ের কথা বলে আপনি ওই সময়ে এটি ছাড়া কোনো উপায় ছিল না এরকম একটি অ্যানালজি যে আপনি দাঁড় করাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় না যে এটা এক ধরনের নৈতিক প্রতারণা? যে আদর্শ আপনি বিশ্বাস করেন না টিকে থাকার নৈতিক জন্য, প্রতারণা হবে কেন? যে আদর্শকে আপনি আমি বিশ্বাস যেটা করেন বলছি, না সেই আদর্শের রাজনীতি আপনি এক ধরনের টিকে থাকার জন্য করছেন, সেটাই তো নৈতিকতার সঙ্গে এক ধরনের কম্প্রোমাইজ করা, তাই না? কি মনে হয় আপনার কাছে? না এখানে এখানে বুঝতে হবে প্রথমত হচ্ছে ইসলামী ছাত্র শিবির যারা এখন দায়িত্বপ্রাপ্ত আছে, তারা ছাত্রলীগের কোনো পোস্টেড কোনো নেতা বা এরকম কেউ ছিল না। তারা হচ্ছে ছাত্রলীগের অপকর্মের সাথে জড়িত ছিল এমন কোনো প্রমাণ কারো কাছে নাই। সুতরাং ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো বলছে, ছাত্র দলের কথাগুলো বলছি, যে তাদের কমিটিতেও অসংখ্য এরকম নজিরগুলো আছে। আপনারা দেখবেন এই তালিকাগুলো প্রকাশিত হয়েছে অনলাইনে, প্রচুর পরিমাণে ছড়ানো ছিটানো আছে। এগুলো ছাত্রলীগ করতো, কিন্তু আমরা বলেছি ক্যাম্পাসে থাকার কারণে তাদের তো টিকে থাকতে হয়েছে, তার ছাত্র জীবন তো শেষ করতে হবে। এবং আমরা দেখেছি মিডিয়ার গণমাধ্যমের যারা দায়িত্ব পালন করেছে, তারাও তো একটা সময় আওয়ামী লীগের লোকেদের সাথে চলতে হয়েছে। ডিফেন্স সেক্টরের লোকদেরকে, বিভিন্ন সেক্টরের লোকদেরকে কিছু করার ছিল না, কারণ তাদেরকে গুম করা হতো। এবং ইসলামী ছাত্র শিবির এমন মজলুম সংগঠন যাদেরকে বিগত 15 বছরে যাদেরকে গুম করা হয়েছে, টোটাল গুমের 31% হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাথে। শত শত ভাইকে হত্যা করা হয়েছে, লাখের উপরে আমাদের ভাইদেরকে দেশান্তরিত হতে হয়েছে। মানে আমাদের উপরে যে ধরনের জুলুম চালানো হয়েছে, ছাত্র দলের তো হলে রাজনীতি করতে পেরেছে, তাদের অফিস খোলা ছিল, ইউনিয়ন পর্যায়ে অফিস খোলা ছিল, আমাদের হত্যাযজ্ঞ বানিয়ে ফেলছে। শুধু একটু নামাজ পড়ে এই প্রমাণ পাওয়ার কারণে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ফেলা হলো, বিশ্বজিৎকে কোপায় হত্যা করা হইলো। এগুলো তো আপনাদের চোখের সামনে দৃষ্টান্ত। এরপরে শিবির মানেই হচ্ছে তার কোনো মানবাধিকার নাই, তাকে ডিফ্রেমিং করে রাখা হয়েছে। এই সময় মিডিয়াগুলো কোথায় ছিল? বা এই সময় আমাদের পক্ষে মানবাধিকার সংগঠনগুলো কখনো কথা বলেছে? সুশীল সমাজ কখনো কথা বলেছে? আমাদের কোনো রাইটসই ছিল না। পরিস্থিতি তো এরকম পর্যায়ে নিয়ে চলে গিয়েছে এবং মানুষ ছাত্র শিবির যে করে এটা প্রকাশ করতে অনেক বেশি ট্রমাটাইজ হতো, কারণ রাস্তা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হতো। পরিস্থিতি তৎকালীন সময় এইরকম ধন্যবাদ পর্যায়ে সাদ্দাম, গিয়েছিল, আসবো আপনার এরপরেও কাছে। আমরা সার্ভাইভ করেছি। আমি আমাদের মিছিল মিটিং গুলো আমরা করেছি।
এবং আমরা নিশ্চয়ই। চেষ্টা করেছি আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো চালু রাখার জন্য। এবং এখানে ছাত্র দলের যে নেতৃবৃন্দ এখানে নাসির ভাই আছেন বা তাদের সাবেকদের সাথেই তো আমরা মিলেমিশে আন্দোলনগুলো করেছি। জি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের শত শত মিছিল আমরা সারা দেশে বাস্তবায়ন করেছি। তখন তারা আমাদের সাথে ছিল। জি হরতাল বাস্তবায়ন, সাদ্দাম, আসবো টানা আসবো অবরোধ আপনার কাছে, বাস্তবায়ন আসবো কর্মসূচিতে আপনার আমরা তো কাছে। একসাথেই ছিলাম। আমার মনে তখন হয় যে তাদের এই শব্দগুলো কোথায় আমি ছিল? তখন জি আমরা পারস্পরিক চিনতাম সবাই। নিশ্চয়ই আমি নাসিরউদ্দিন নাসিরের কাছে যাবার আগে আমার মনে হয় এখানে একটা বিষয় বলা প্রয়োজন। আপনি বলছেন যে শিবিরের উপরে বা বিরোধী দলের উপরে যখন দমন নিপীড়ন হয়েছে তখন কোথায় ছিল মিডিয়া, কোথায় ছিল মানবাধিকার সংগঠনগুলো। আহ, এটা বোধহয় খুব একপেশে হয়ে যাবে এটি বলা যে ওই সময়ে যারা নির্যাতিত হয়েছেন তাদের পক্ষে কেউই কোনো কথা বলেনি। অনেক মানবাধিকার সংগঠন রয়েছে, তারা কথা বলেছে, বাংলাদেশে প্রতিকূলতা সত্ত্বেও তারা কিন্তু ভয়েস রেজ করেছে। আমি সেই তর্কে বা সেই বিতর্কে যেতে চাই না, কিন্তু আমি ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমি একটু নাসিরউদ্দিন নাসির আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে গুপ্ত বিষয়টাকে হঠাৎ করে সামনে নিয়ে আসার পেছনে একটা অ্যানালজি এরকম আছে যে তেল বিষয়ে যে সংকট তৈরি হয়েছে, বিদ্যুৎ বা জ্বালানি বিষয়ে যে সংকট তৈরি হয়েছে, ওভারঅল একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন সেই চ্যালেঞ্জগুলোকে অনেকের ভাষায় যারা অভিযোগ করছেন যে ঠিকভাবে মোকাবেলা করতে পারছে না বলেই মানুষের দৃষ্টি এদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য ডেলিবারেটলি কাজগুলো করা হচ্ছে, এই অভিযোগের বিপরীতে আপনার কি বলবার আছে? প্রথমত হচ্ছে শিবিরের সভাপতি জনাব সাদ্দাম সাহেবের একটি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে আমরা কিন্তু পুরো শিবিরকে, মানে যিনি বিশেষ করে ধরেন সাদ্দাম ভাই এখানে সভাপতি রয়েছেন, ওনাকে কিন্তু আমরা কখনোই গুপ্ত বলিনি, বা এমনকি শিবিরের বর্তমান যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তাকেও আমরা কখনো গুপ্ত বলিনি, কারণ তারা আন্দোলন সংগ্রামে ছিল। আমাদের ন্যারেটিভটি হচ্ছে যে সকল শিবির কিন্তু গুপ্ত না, কিন্তু সকল গুপ্ত লোকই কিন্তু শিবির। এটা বোধহয় আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এখানে মূলত যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 5 তারিখের পরে যে বিভাজন তৈরি করা হয়েছে, রাজনীতি থাকবে রাজনীতি থাকবে না, কারা এই বিভাজনগুলো করেছে? তারাই বিভাজনগুলো করেছে যারা এই যে গুপ্তভাবে রাজনীতি করেছে, এখন গুপ্ত থেকে তারা আস্তে ধীরে প্রকাশিত রাজনীতি করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ওনারা যদি এরকম একটা দ্বিচারিত রাজনীতি না করতো, একটা মুনাফিকি জায়গায় যদি রাজনীতি না করতো, তাহলে তো এরকম সমস্যা বা সংকট তৈরি হতো না বলে আমি মনে করি। আর আপনি যেটুকু বলেছেন সেটুকু দেখুন, আপনি এখন লন্ডনে রয়েছেন, আমি মনে করি ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের রেশ আপনিও সেখান থেকে বা আপনাকেও সেটার এক ধরনের যে কি বলে এটার যে প্রভাব আছে, ইম্প্যাক্টটা আপনি এখানে রয়েছে, এবং যারা আমেরিকাতে থাকে তারা রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সব দেশেই রয়েছে। সুতরাং এই যে একটা গ্লোবাল ক্রাইসিস, এমন না যে এই গ্লোবাল ক্রাইসিস পৃথিবীর কোথাও নাই, একমাত্র বাংলাদেশে রয়েছে। এবং সরকারের বয়স হয়েছে মাত্র 60 দিন। এই সরকার এমন কিছু কোনো সিদ্ধান্ত নেয়নি, আমি সরকারের পক্ষ হয়ে কথা বলছি না, আমি মানে এমন কিছু করে নাই যে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে জ্বালানি খাতে। আমি মনে করি এই সংকট তো সারা বিশ্বে চলছে, ইন্ডিয়াতে চলছে, নেপাল, ভুটান, আপনি যেখানে রয়েছেন লন্ডন সেখানে রয়েছেন। সুতরাং আমি মনে করি এই সংকট তো সবাই জানে, যে বরং আমাদের দেশের মানুষ অনেক বেশি জানে যে কিভাবে সংকটগুলো তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি না থেকেই যায় নাসির যে তাহলে কেন এই গুপ্ত শব্দ নিয়ে বা ছাত্র শিবিরের সঙ্গে এই যে বিবাদে জড়ানোর ক্ষেত্রে আপনাদের যে অবস্থান বা আপনাদের যে ভূমিকাটা, সেটা কি খুব প্রয়োজনীয় ছিল? মানে এই মুহূর্তে তো আপনারা ছাত্র রাজনীতি করছেন, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবেন, ছাত্রদের শিক্ষাঙ্গনে কি কি ইস্যুজ রয়েছে সেগুলো নিয়ে কথা বলবেন, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা তাকিয়ে আছে আপনাদের এই যে সংঘাতময় পরিস্থিতি সেটিতে তারা কতটুকু আক্রান্ত হচ্ছে, নিজেদেরকে কতটুকু তারা সেভ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়েই ক্যাম্পাসে আলোচনা ঘুরে ফিরে আসছে। সেটি কি হবার কথা ছিল? না না না, আপনি একদম যথার্থই বলেছেন যে এই মুহূর্তে আসলে গুপ্ত নিয়ে আলোচনা করার কোনো সঙ্গত কারণই ছিল না। কিন্তু আপনি যে জায়গা থেকে সংকটটা তৈরি হয়েছে, ধরুন চট্টগ্রাম সিটি কলেজের একটি গ্রাফিতিতে ছাত্রদলের নেতৃবৃন্দরা গুপ্ত লিখেছে, ধরেন শিবিরকে, শিবির যদি এই ওয়ার্ডে কমফোর্ট ফিল না করে, তারা যদি মনে করে তারা এই শব্দ দ্বারাই সংক্ষুব্ধ হয়েছে, তারা আরো পাল্টা 100, 200, 500 ছাত্রদলের বিপক্ষে গ্রাফিতি অঙ্কন করতে পারতো। তারা সেটি না করে তারা ছাত্রদলের সাথে সংঘর্ষে জড়িয়েছে এবং সেখান থেকে সংঘাত শুরু হয়েছে। আপনি দেখেছেন পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তারা লাঠি সোটা ক্রিজ নিয়ে তারা হামলা করেছে, বিএনপির পার্টি অফিস ভাঙচুর করেছে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গুপ্ত লেখার কারণে শিবির যদি সংক্ষুব্ধ হয়ে থাকে, শিবির আরো অনেকগুলো ন্যারেটিভ দিয়ে অনেকগুলো গ্রাফিতিতে অঙ্কন করতে পারতো। এই যে সৃজনশীল না কাজ, যে নিশ্চয়ই আমাদের নাসির, বিপক্ষে সেটা তারা ঠিক আছে, কিন্তু গ্রাফিতি আমার লিখতো আমার তারা, প্রশ্নটা কিন্তু আমি আবার একটু আপনাকে করি যে শুধুমাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা আপনি বলছেন বা আমি বলছি সেটি নয়, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে বিজয় ৭১ হল থেকে শুরু করে শহীদুল্লাহ হল, এমনকি জরুরক হলে একই ঘটনা ঘটছে বারবার। তো এই যে বারবার গুপ্ত লিখে দেয়াল লিখন দিয়ে আপনারা কি এক ধরনের ইন্টিমিডেট করার চেষ্টা করছেন, মানে তাদেরকে প্ররোচিত করার চেষ্টা করছেন? না, এটি এজন্যই করা হচ্ছে, এটি এজন্যই করা হচ্ছে যে আপনি রাজনীতিতে তো, মানে আপনি তো করছেনই রাজনীতি, এখন তো একদম অবারিত সুযোগ, কেউ কাউকে কোনো বাধা দিচ্ছে না। সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন আর গুপ্ত থাকা উচিত না, রাজনীতিতে প্রকাশ্যে থাকা উচিত। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের কিন্তু কমিটি গুলো রয়েছে, কিন্তু সেই কমিটিগুলো কোনোভাবে প্রকাশিত হচ্ছে না। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি জিএস ফরহাদ, জনাব ফরহাদ বহুবার গণমাধ্যমে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে তাদের ছোট ছোট কমিটি রয়েছে। কই, আমরা তো এখনো কমিটিগুলো দেখছি না। কিন্তু আমরা দেখি কোনো একটি অকেশন ঘটলে, যেমন ধরুন বিজয় ৭১ হলে সমস্যাটি হয়েছে, সেখানে ছাত্র দলের পক্ষ থেকে গুপ্ত লেখা হয়েছে, হওয়ার কারণে আমরা দেখলাম যে সেখানে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সেটা বাধাগ্রস্ত করেছে। কিন্তু আমরা জানি যে ছাত্র শিবিরের বিজয় ৭১ হলের কোনো কমিটি নেই, এখানে কোনো অ্যাক্টিভিটিস তারা করেন না। তাহলে যারা ছাত্র দলের গ্রাফিতিতে লেখা বাধাগ্রস্ত করেছে তারা কারা? আমরা বলছি তারাই গুপ্ত। তাদের তো কমিটি প্রকাশিত হওয়া উচিত, তারা প্রকাশ্যে রাজনীতি করা উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতি যে এজেন্ডা নিয়ে আপনারা করেন বা যে লক্ষ্য নিয়ে করেন, সেখানে এটা কেন প্রায়োরিটি? মানে সাধারণ শিক্ষার্থীদের যে অ্যাসপিরেশন, তাদের যে ডিজায়ার, তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেটি কেন প্রতিফলিত হচ্ছে না? বারবার দেয়াল লিখন শিবিরের কমিটিতে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে আলাপটা কি জরুরি কিনা, সেটি আমি জানতে চাই আপনার কাছে। না, এটি তো আমরা সবসময় আলাপ করছি না, যেহেতু রাজনীতিতে যখন এই যে গুপ্ত রাজনীতির সুফল এই যে ব্যাপকভাবে শিবির নিচ্ছে, এবং কিভাবে নিচ্ছে, যে অন্যদেরকে হেয় করে, অন্যদেরকে বাধাগ্রস্ত করে, অন্যের অধিকারকে নষ্ট করে শিবির এই সুযোগগুলো নিচ্ছে, তখন তো এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে। না না, কিন্তু এমন না যে বাংলাদেশ নাসির, জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এই তাদের গুপ্ত কমিটি এগুলো নিয়ে থাকছে, তা তো না। আমরা তো চট্টগ্রাম ধরেন সিটি কলেজে গুপ্ত লেখার কারণে যে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে, বা তার থেকে যে সহিংসতাগুলো হচ্ছে, তার কারণে হয়তো আপনি কয়েকদিন ধরে আলাপ আলোচনা চলমান রেখেছেন, বা আমরা এখানে আলাপ করছি। কিন্তু এর বাইরে তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য কাজ রয়েছে, সাংগঠনিক কাজ, শিক্ষার্থীদের জন্য কাজ, সেগুলো করছে। সেগুলো করতে গিয়ে তো আমরা বারবার বাধাগ্রস্ত হতে হয়েছে বিভিন্ন ক্যাম্পাস গুলোতে। সে গুপ্ত রাজনীতির কুফলের প্রভাবিত হয়েছি, যে বিভিন্ন ক্যাম্পাসে আমরা যখন মিছিল মিটিং করতে গিয়েছি, শিক্ষার্থীদের অধিকারের জন্য যখন কাজ করতে গিয়েছি, তখন একটা অংশ বলেছে যে এখানে রাজনীতি করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। যারাই বলেছে যে আপনি শিক্ষার্থীদের জন্য কলম দিতে পারবেন না, এটা এই করতে পারবেন না, তখন আমরা পরক্ষণে দেখলাম যে তারাই পরবর্তী সময় গুপ্ত রাজনীতির অংশ। সুতরাং প্রত্যেকটি বিষয়, এই যে আমাদের প্রত্যেকটি কাজকর্মের সাথে এই যে গুপ্ত রাজনীতি যারা করে থাকেন তাদের সাথে এটি সাংঘর্ষিক বাজে। কিন্তু যারা প্রকাশ্যে ছাত্র শিবির করছেন, যেমন সাদ্দাম ভাই করছেন, আর ওনাদের হাজার হাজার নেতা কর্মীরা করছেন, তাদের সাথে তো আমাদের কোনো ধরনের কোনো জটিলতা হচ্ছে না বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি নুরুল ইসলাম সাদ্দাম আপনার কাছে একটু আসতে চাই। 2024 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানে ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের যে অংশগ্রহণ বা সক্রিয়তা, সেইটির বিপরীতে আজকে ছাত্র দল এবং ছাত্র শিবির যে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, তাতে করে আপনার কি এটি মনে হয় না সাদ্দাম যে প্রকৃত অর্থে যে একটা সুযোগ আমরা পেয়েছিলাম বা যে সুযোগটা আমরা পেয়েছি এই সাংঘর্ষিক অবস্থানের কারণে এবং পরস্পর বিরোধী একটি অবস্থানের কারণে সেটি এক ধরনের শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে, যে ফলটি আমাদের পাওয়ার কথা ছিল বা যে জায়গাটিতে আমরা পৌঁছাতে চাচ্ছিলাম, যে লক্ষ্য আমরা অর্জন করতে চাই, সেটি থেকে অনেকটাই মানে হোঁচট খাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে? অবশ্যই অবশ্যই আপনার কথার সাথে তো আমরা সম্পূর্ণ একমত। এবং এই সংকটটা তৈরি হয়েছে কোথা থেকে, কেন হয়েছে, কে করেছে, এই জিনিসটা আইডেন্টিফাই হওয়া দরকার। এবং ছাত্র সমাজ আমার মনে হয় তারা ইতিমধ্যেই সেটা বুঝতে পেরেছে।
নাসির ভাই যে লজিক্যাল ফ্যালাসি গুলো এখানে দিল, এটা মানে হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়েছে। প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতি করতে মানে যারাই হচ্ছে তাদের কাজে বাধা দিবে বা তারা অন্যায় কাজ করলে যারা এটার বিরুদ্ধে কথা বলবে তারাই হচ্ছে গুপ্ত, তার সংজ্ঞা অনুযায়ী। এটা তো খুবই মানে খুবই নিকৃষ্ট ধরনের একটা কথা হইলো। এটা এটা কেমন কথা হইলো? আপনি একজনকে কোপাবেন, মারবেন, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, তেজগাঁ কলেজে হত্যা করবেন সাকিবকে, তাকে লাশ পর্যন্ত এখানে দাফন কাফন করতে দিবেন না, আর এটার ব্যাপারে কেউ কিছু বলতেই পারবে না, বললেই হচ্ছে তাকে গুপ্ত ট্যাগ দেয়া হবে। এটা তো ইন্টেনশনালি এই ট্যাগটা তাহলে দেয়া হয়েছে। এবং পরবর্তীতে আমি যতই কমিটি দেই না কেন, আমাদের ওয়েবসাইটে, আমাদের নতুন ওয়েবসাইটে তো কমিটি ওপেন করা আছে, আপনি কোনোভাবেই মানবেন না, আপনি আমার মিছিলে এসে হামলা করবেন এবং হামলা করার কারণটা বলবেন হচ্ছে গুপ্ত লেখার কারণে। গুপ্ত লেখার কারণে তো কেউ হামলা করতেছে না। এখানে হামলা মানে কি হঠাৎ করে কেন গুপ্ত শব্দটা আনা হইলো? কোশ্চেনটা হচ্ছে এইখানে, এমন কোনো কিছু ঘটে নাই যে এই শব্দটা নিয়ে আসতে হবে। আবার নাসির ভাই হচ্ছে মিছিলের সময় বক্তব্য দিয়ে বলবে যে কালকে থেকে সব সব ক্যাম্পাসে হচ্ছে গ্রাফিতি হবে গুপ্ত লেখার। তো সব জায়গায় হচ্ছে এগুলো লিখতে হবে, তার মানে হচ্ছে ক্লাসে জড়াইতে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিরোধের মুখে পড়ছে সেটা হচ্ছে হলের ভিতরে যেখানে গেস্ট রুম, সেই গেস্ট রুমের সৌন্দর্য বর্ধিত জায়গাগুলোতে তারা গুপ্ত গুপ্ত শব্দগুলো লিখছে। ছাত্র প্রতিনিধি, নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা এটা নিষেধ করছে বা এটার সাথে কথা কাটাকাটি, এইটা হচ্ছে তাহলে তারা গুপ্ত হয়ে গেল। মানে সে অন্যায় কাজ করবে, তার বিরুদ্ধে কেউ কিছু বললেই হচ্ছে এই গুপ্তটা ট্যাগ দেয়া হবে। তো নাসিরুদ্দিন এইটা নাসিরুদ্দিন ছাত্রলীগের সাথে নাসিরুদ্দিন এখানে আর নাসির খুব বেশি আরেকটি শব্দ পার্থক্য ব্যবহার থাকলো না। করেছেন, সাদ্দাম, মুনাফিক একটি শব্দ ব্যবহার করেছেন, মানে আপনাদের এই অবস্থানটাকে উনি মুনাফিকের সঙ্গে তুলনা করেছেন। এরকম আপনার এরকম অবস্থা, এরকম অবস্থায় আমরা যদি থাকতাম তাহলে তার কথার আমরা ভ্যালু মনে করতাম। ছাত্র দলের এই জাতীয় কর্মকাণ্ড বা এই জাতীয় গ্রাফিতি এইসব কথা টোটালি হচ্ছে সবাই হাসে, স্টুডেন্টরা এগুলো অ্যাকসেপ্টই করে নাই। এইসব নেগেটিভ বস্তা পচা কথাগুলো তারা তো ছাত্র সংসদ নির্বাচনের আগেও বলেছিল। বলেন কয়টা ছাত্র সংসদ তাদের কথাগুলো শুনেছে? শিক্ষার্থীরা তো আমাদের চিনছে, আমাদেরকে ভোট দিয়েছে, সে সময় আমরা ভোট চেয়েছি, হাজার হাজার শিক্ষার্থী আমাদের পক্ষে কাজ করেছে। তো সাকসু নির্বাচন কেন বন্ধ করলো? কেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করলো মব ক্রিয়েট করে? কেন আদালতকে ব্যবহার করলো? তারা আসলে তাদের সাথে ছাত্রদের কোনো সংযোগ নাই। কোনো ক্যাম্পাসে তারা ওই যে দখলদারিত্ব বা হচ্ছে হল, সিট বাণিজ্য এইগুলো এখন করতে পারছে না, যার ফলশ্রুতিতে বড় বাধা মনে করছে ইসলামী ছাত্র শিবিরকে। এবং 5 আগস্টের পরে বা নির্বাচনের পরে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের নিয়ে কল্যাণমূলক যত কাজ ইসলামী ছাত্র শিবির করেছে, কই কেউ তো সেই কাজে বাধা দেয়নি। একমাত্র বাধা দিয়েছে ছাত্র দল। সেটা হচ্ছে গতদিনও আপনারা দেখবেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের প্রদর্শনী ছিল। সেখানে তো তারা বলতে পারবে না যে গুপ্ত ছিল হ্যান ত্যান এইসব বক্তব্যগুলো। ওইখানে আমাদের দায়িত্বশীলরা সবাই অবস্থান করছে। হঠাৎ করে এসে ছাত্র দল, যুব দল তারা একেবারে হামলা করলো, ভাঙচুর করলো, স্টল গুলো ভেঙে দিল, প্রিন্সিপাল আসলো, প্রশাসন আসলো, একটা হযবরল অবস্থা। এখানে তার এই ন্যারেটিভ কোথা থেকে আচ্ছা, উৎপাদন এখন হলো? সে কি কারণে আমার সাদ্দাম, ঢাকা পলিটেকনিকে হামলা করলো? ন্যারেটিভটা নিয়ে ঈশ্বরদী আমার একটা পলিটেকনিকে হচ্ছে হাইপোথিসিস কুমিল্লা আছে। পলিটেকনিকে ন্যারেটিভটা নিয়ে গতদিন সাদ্দাম আমার গতদিন একটা কুমিল্লা হাইপোথিসিস আছে, পলিটেকনিক সেটা হচ্ছে যে ইনস্টিটিউটেও সেই একই যেহেতু ঘটনাগুলো ঘটেছে। নিশ্চয়ই কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্র শিবিরের একজনকে ধরে পিটাচ্ছে, আক্রমণ করছে, মামলা দিচ্ছে তাদের নামে। তো এগুলা তো জি আসলে ছাত্র রাজনীতির সাথে যায় না বর্তমান সাদ্দাম, সময়ে। আমার আমার একটা মানে হাইপোথিসিস বলতে পারি যে এই যে যে গুপ্ত বিষয়ে ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল বা নাসির বা নাসিরের যারা সহকর্মী রয়েছেন, তাদের আপত্তির একটা জায়গা কি এরকম হতে পারে যে নাসির, কারেক্ট মি ইফ আই এম রং, যে যেহেতু আপনারা ওই আওয়ামী লীগের সময় শাসনকালে আপনারা প্রকাশ্যে রাজনীতি করেননি, এক ধরনের গুপ্ত হয়ে কৌশল অবলম্বন করেছেন, এখন ওনারা যেহেতু সরকারি দলে রয়েছেন, রাজনীতি করছেন, সেখানেও আপনাদের লোকজন ঢুকে যাচ্ছে কিনা সেটা নিয়ে তাদের হয়তো এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে আপনি যদি একটু বলেন, তারপরে আমি নাসিরের কাছে যাব। আমার কাছে যেটা মনে হয় তারা এই ন্যারেটিভটা তৈরি করার মধ্য দিয়ে তারা এই ন্যারেটিভটা তৈরি করার মধ্য দিয়ে তাদের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করছে এবং তাদের জন্য প্রবাবল থ্রেট হিসেবে যাদেরকে মনে করছে তাদের আক্রমণের একটা পয়েন্ট হিসেবে তারা এটাকে নিচ্ছে, এছাড়া আর কিছু না। ছাত্র দলের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব আইডিওলজি আছে, শহীদ জিয়ার মতো এরকম একটা আইকনিক ফিগার তাদের আছে, যার রাজনৈতিক দর্শনগুলো নিয়ে তাদের রাজনীতি করার সুযোগ আছে। কিন্তু আদৌ কি তারা সেটা করছে? তারা তো ভিন্ন পন্থা অবলম্বন করেই রাজনীতিটাকে ডিফ্রেমিং পূর্বের সেই সাংঘর্ষিক রাজনীতির দিকেই তারা নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের রাজনীতিটা তারা করুক, আমরা ফ্রেমিং বারবার নিয়ে বলছি যখন আপনি কথা নিজস্ব বলছেন এজেন্ডা নিয়ে সাদ্দাম, তারা কাজ করুক, আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে আমাদের এজেন্ডা নিয়ে কাজ করি। নিশ্চয়ই আমরা তো কোনো ক্যাম্পাসে আপনি দেখবেন কোনো ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ছাত্র দলের কোনো কর্মকাণ্ডে কোনো হুম হুম কর্মসূচিতে বাধা সৃষ্টি করে নাই।
মারে নাই, আক্রমণ করে নাই, অথবা কোনো ক্লাসও করেনি, কোনো প্রশ্নও করেনি কোথায় ব্যানার দিয়েছে, কেন দিয়েছে। অথচ এই যে নরসিংদী পলিটেকনিকে 12 তারিখে তাদের সেক্রেটারি যে সে বলছে এখানে ছাত্র শিবিরকে রাজনীতিই করতে দিবে না, বিভিন্ন জায়গায় বলতেছে এদেরকে ঢুকতে দেবে না, এদের ধরো, এদের কোপাও, এদের মারো, এদেরকে ডিফ্রেমিং করে ফেলো। মানে এগুলো তো তাদের বক্তব্য, বিভিন্ন জায়গায় তারা আক্রমণাত্মক প্রতিহত করবে না, মানে এরকম আক্রমণাত্মক বক্তব্যগুলো দিয়ে তারা যখন দেখছে এর পরেও শিক্ষার্থী থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, বা হচ্ছে তাদের যে রাজনীতি সেই রাজনীতিটা স্ট্যাবলিশড হচ্ছে না, তখন তারা একটা হঠাৎ করে এরকম একটা জিনিসের আশ্রয় নিল। নিশ্চয়ই। এবং দেশের যে সংকটগুলো চলছে, গণভোট নিয়ে আন্দোলন চলছে, এখানে জুলাই সনদ নিয়ে মানুষ কথা বলছে, এরপরে গুম খুন নানা ধরনের অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে, ল্যাপস করে দিচ্ছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে মানুষ কথা বলছে। এরকম সময় ক্যাম্পাসকে উত্তপ্ত করে নতুন একটা আলোচনার জন্ম দেওয়াটাই তাদের উদ্দেশ্য, এর বাইরে আমার কাছে আর খুব বেশি কিছু মনে হয় না। ধন্যবাদ। নাসির, আপনার কাছে একই প্রশ্ন। আপনাদের মধ্যে কি এরকম কোনো ভীতি আছে যে যে গুপ্ত রাজনীতি আপনাদের ভাষায় ছাত্র শিবির করেছে আওয়ামী লীগের ওই শাসন আমলে, সেই একই স্ট্র্যাটেজি যদি এখন তারা নেয়, তাহলে আপনারা হয়তো বুঝতেও পারবেন না আপনাদের ভেতরে তাদের লোকজন ঢুকে পড়তে পারে? এই শঙ্কাটা কি আপনাদের মধ্যে আছে কিনা? এটা আপনি বলতেই পারেন যে যেহেতু গত 17 বছর ধরে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে থেকে এরকম রাজনীতি করেছে, সুতরাং এরকম এক ধরনের ভয় শঙ্কা যে কোনো ছাত্র সংগঠনের থাকতে পারে। এবং ইদানিং বামপন্থী ছাত্র সংগঠনগুলো বা যারা দেখাশোনা করেন তারাও অনেকে বলছেন যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এরকম এক ধরনের গুপ্ত রাজনীতি প্রবেশের আশঙ্কা অনেকেই করছেন। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা আমাদের যে পলিসিতে যে সাংগঠনিক কাঠামো গঠিত হয় বা ভবিষ্যতে হবে, সেখানে ছাত্র শিবিরের কোনো পর্যায়ের গুপ্ত রাজনীতি প্রবেশ করার কোনো সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখছি না, বা আমাদের সংগঠনও সেভাবে দেখছে না। কিন্তু যেটি আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে মানে অতীতে, সেটি হচ্ছে যেরকম ছাত্র শিবির তার যে আইডিওলজিকে অনেকটা ব্রেক থ্রু করে অতীতে যেরকম ছাত্রলীগের রাজনীতিতে প্রকাশ্যে অংশগ্রহণ করেছে ছাত্র শিবির ছাত্রলীগ হয়ে, পরক্ষণে একটি স্বাভাবিক সময়ে তারা এসে তাদের রূপ পাল্টিয়ে আবার ছাত্র শিবির করেছে। এই থেকে এক ধরনের শঙ্কা, কিন্তু এটি ক্ষমতাসীন ছাত্র সংগঠন বা ছাত্র দল নয়, বরং অনেকগুলো ছাত্র সংগঠনের মধ্যে এই ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, বা এই আশঙ্কাকে অনেকে যৌক্তিক মনে করছেন যে অতীতে যেহেতু ছাত্রলীগের মধ্যে এরকম অনুপ্রবেশ করেছে, ছাত্রলীগ করে তারা পরবর্তী সময়ে ছাত্র শিবিরের রাজনীতি করছে, সুতরাং এরকম আশঙ্কাকে অনেকে খুবই রিলেভেন্ট মনে করেন। তবুও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি এবং সোচ্চার রয়েছি। এই ধরনের কোনো পরিস্থিতি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে না ঘটে, সে বিষয়ে আমরা সদা সতর্ক থাকবো বলে আমরা মনে করি। নাসির, আরেকটি বিষয়, যখন গুপ্ত নিয়ে দেয়াল লিখন এবং সেটির প্রতিবাদ করছে ছাত্র শিবির, তখন ছাত্র শিবিরও পাল্টা স্লোগান দিয়ে আপনাদের বিরুদ্ধে যেটি বলার চেষ্টা করেছে, আপনি হয়তো লক্ষ্য করেছেন শহীদুল্লাহ হলে বা বিজয় ৭১ হলে, যে আপনাদের যারা কমিটিতে রয়েছেন তাদের একটা বিরাট অংশ অছাত্র। এই অভিযোগটির বিপরীতে আপনার কি বলবার আছে? প্রথমত হচ্ছে ধরুন জনাব সাদ্দাম, যিনি ছাত্র শিবিরের বর্তমান সভাপতি, তিনি এবং আমি, ধরেন উনি আমার একাডেমিকলি ৩ বা ২ বছরের জুনিয়র হবে। আমরা কেউ বিশ্ববিদ্যালয়ে যে নিয়মিত শিক্ষার্থীদের যে চিন্তা চেতনা, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে 4 বছর, মাস্টার্সে 1 বছর, এটিকে বাড়িয়ে নিয়মিত শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেক 1 বছর, অর্থাৎ 6 বছর আরো 2 বছর, 8 বছরের মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সময়সীমা নির্ধারণ করা হয়। সেখানে আমি এবং সাদ্দাম ভাই দুইজনে কেউ নিয়মিত শিক্ষার্থীর অংশ নয়। এবং বাংলাদেশে বেশিরভাগ ছাত্র সংগঠনের যারা শীর্ষ নেতা রয়েছে তাদের সকলেই কেউ নিয়মিত শিক্ষার্থীর অংশ নয়। এটি প্রথমে আমি আপনাকে নিশ্চিত করলাম। এবং ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র দলের যে কমিটি রয়েছে, এটি 5 তারিখের পূর্বের আমাদের কমিটি। এটি আপনি জানেন ফ্যাসিবাদের সময় আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম, তারপরে হচ্ছে আন্দোলন সংগ্রামকে মাথায় রেখে এই কমিটিগুলো করা হয়েছে। এর বাইরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি রয়েছে, এবং প্রত্যেকটি হল কমিটিতে যারা রয়েছে তারা সবাই নিয়মিত শিক্ষার্থী, এবং নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে কমিটিগুলো করা হয়েছে। এখন এটি বলার উদ্দেশ্য এই জন্যই যে এটি ছাত্র শিবির থেকে বারবার এটাকে ফ্রেমিং করা হয় যে ছাত্র দলে যারা শীর্ষ নেতারা রয়েছে তারা কেউ নিয়মিত শিক্ষার্থী নয়।
এটার অর্থই তারা বুঝায় যে তারা সকলে নিয়মিত শিক্ষার্থী। এখন আপনি আমাকে বলেন যে ছাত্র ছাত্র শিবিরের যিনি সভাপতি, যিনি আমার পাশে রয়েছেন ধরুন টকশোতে, জনাব সাদ্দাম ভাই, উনি আমার একাডেমিকলি 3 বছরের জুনিয়র। তো উনি কিভাবে নিয়মিত শিক্ষার্থী হয় যে আমি নিয়মিত শিক্ষার্থী না? যেখানে বিশ্ববিদ্যালয়ে নিয়মে রয়েছে যে 4 বছর অনার্স, সেটি আরো 2 বছর বাড়িয়ে, এবং মাস্টার্সের 1 বছর, মানে সব মিলিয়ে 8 বছরের মধ্যে আপনি শিক্ষাবর্ষ শেষ করতে হবে। সেখানে সাদ্দাম ভাইরা তো অনেক আগে পাশ করে ফেলছে, আমরাও পাশ করে ফেলেছি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম ফ্রেমিং ছাত্রদলের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা। বাংলাদেশে 2-1টি ছাত্র সংগঠন যারা নিউলি ফর্ম হয়েছে, তারা ব্যতীত বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা নিয়মিত শিক্ষার্থীর সংজ্ঞায় পড়ে না। তাহলে আপনি বলেন, তাহলে কিভাবে শিক্ষার্থী? আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ লিটারেচারের শিক্ষার্থী, সাদ্দাম ভাই কোথায় পড়াশোনা করেন উনি ভালো জানেন, বা উনিও নিশ্চয় কোথাও শিক্ষার্থী। আমরা এইভাবে আসলে শিক্ষার্থী, কিন্তু নিয়মিত শিক্ষার্থীর যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা পড়েন না। বয়স আমি মনে হয় বয়সটাও আপনাকে তো একটা বুঝাতে পেরেছি। ফ্যাক্টর, নাসির। আপনি কি মনে করেন যে কত বছর পর্যন্ত ছাত্র রাজনীতি করে ছাত্র নেতা হিসেবে নেতৃত্ব দেওয়া যায়? কত বছর পর্যন্ত? দেখুন, এটি তো আমরা নিজেরাও মনে করছি। আমি একদম আপনাকে এখানে বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যে দায়িত্বটি রয়েছে, আমাদের এই কমিটিও কিন্তু 5ই আগস্টের পূর্বে গঠিত। তখন আপনি ফ্যাসিবাদের সময় আপনার টার্গেট একটি ছাত্র সংগঠন শুধু নিয়মিত শিক্ষার্থীদের অধিকার আদায়ের সাথে সাথে আপনি গণতান্ত্রিক আন্দোলন করছেন। আপনার টার্গেটই ছিল যে খুনি হাসিনাকে এই সরকার রেজিম থেকে নামানো। সুতরাং আমরা মনে করি যে সবকিছু বিচার বিশ্লেষণ করে তখনকার কমিটি গঠিত হয়েছে। এখন যেহেতু একটি স্বাভাবিক সময়, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বয়সসীমা বেশ অনেকটাই হয়তো কমে আসবে। কিন্তু এটার অর্থ এই নয় যে শুধু আমাদেরই বয়স বেশি, অন্য সকল ছাত্র সংগঠনের বয়স অনেক কম। সেটি কিন্তু একদমই ডাহা মিথ্যা কথা যে অন্য ছাত্র সংগঠনের বয়সে ছাত্র দলের খুবই কাছাকাছি। আমি তো আপনাকেই বললাম যে সাদ্দাম ভাই, যিনি আমার একাডেমিকলি হয়তো 3 বছরের জুনিয়র হবে। তো আমি মনে করি যে 3 বছরের জুনিয়র সিনিয়র, এটি তো এমন প্রমাণ করে না যে আমি একদমই খুবই বয়স্ক, সাদ্দাম ভাই অনেক বেশি বাচ্চা শিশু, এটি কোনোভাবে প্রমাণ করে না। আমি মনে করি এখন যেহেতু একটা স্বাভাবিক সময়, ছাত্র সংগঠনগুলো অবশ্যই তাদের শীর্ষ নেতৃত্বে বয়স সীমা কমিয়ে নিয়ে আসবে, এবং এটি কমানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে ধন্যবাদ। করি। আমি সাদ্দাম আপনার কাছে একটু আসতে চাই। আপনাদের দুজনেরই আলাপচারিতায় ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বা ছাত্রলীগকে স্পেস দেওয়া হচ্ছে, এরকম কিছু ইঙ্গিত আমি পেয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে যে খুব ক্লিয়ারলি যে যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখন যে কোনো ধরনের আধিপত্য প্রতিষ্ঠায় আমরা ছাত্র শিবির বা ছাত্র দল কে টার্গেট করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার একটি চেষ্টা হয়েছে, সেখানে অনেক ধরনের নিপীড়নের কথাও আমরা জানি। তো এখন তো ছাত্রলীগ নেই কোথাও, তারপরেও বারবার ঘুরে ফিরে আপনাদের আলোচনায় যে ছাত্রলীগকে নিয়ে আসার যে ব্যাপারটা, এটা কি এক ধরনের মানে ওই আগের শাসনেরই প্রতিধ্বনি, নাকি মানে এটা আসলে কোনো সলিড কোনো এভিডেন্স বা গ্রাউন্ড আছে যে হ্যাঁ ছাত্র দলের মধ্যে বা ছাত্র শিবিরের মধ্যে? আপনি ছাত্র দলেরটা বলেন, আমি শিবিরেরটা নাসিরের কাছে জিজ্ঞেস করবো যে ছাত্র দলের মধ্যে কি আপনি দেখতে পান যে ছাত্রলীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা হচ্ছে? হ্যাঁ, এটার আগে একটু বলে নেই বয়স সীমার ব্যাপারগুলো নিয়ে। নাসির ভাই যেটা বললেন, হ্যাঁ ঠিক আছে, এত বড় ছাত্র সংগঠন পরিচালনা করতে গেলে একটু বয়সের ব্যাপারগুলোকে খেয়াল রেখেই আমাদের সেন্ট্রাল লিডারশিপ গুলো দেয়। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে প্রতিটা ক্যাম্পাসে, ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের যে কমিটি রয়েছে, সেই কমিটির সভাপতির যে বয়স আর ছাত্র শিবিরের সভাপতির যে বয়স, তার তো 10 বছরের একটা তফাৎ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিটি তাদের যেটা রয়েছে আর ছাত্র শিবিরের যেটা রয়েছে, 8 বছর 9 বছরের তফাৎ। মানে রেগুলার ছাত্রত্ব আমাদের একটা স্ট্রাকচার মেনটেন করি ক্যাম্পাস বা শাখার নিচের দিকে। হয়তো সেন্ট্রাল কমিটির ক্ষেত্রে আমরা বয়স সীমা 30-32 এই পর্যায়ে পর্যন্ত অ্যালাউ করা হয়। তো একেবারে ছাত্র দলের সাথে আমাদেরকে মিলালে এটা আবার অবিচার হবে। আমাদের এক একটা স্টেজে ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে এই স্ট্রাকচার এক এক রকম হয়। ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয় মহানগরীতে আমরা সবসময় চেষ্টা করি রানিং স্টুডেন্ট বা 25 বছর 24 বছরের মধ্যেই 6 মাস পর পরই আমরা কমিটি চেঞ্জ করে দিই ইভেন, বা প্রতি বছর আমাদের মূল কমিটিগুলো চেঞ্জ হয়। আলহামদুলিল্লাহ এখানে প্রচুর ছাত্ররা আসতেছে, দায়িত্ব পালন করছে, বিদায় নিচ্ছে, প্রফেশনালি যাচ্ছে, এটা খুব বেশি প্রবলেম হচ্ছে না। ছাত্রলীগের যে প্রবলেমটা আপনি বললেন, এটা রাতারাতি দূর হবে না। এটা দূর হতে হয়তো আরো কিছু সময় লাগবে, কারণ ছাত্রলীগ যারা হলগুলোতে ছিল ফার্স্ট ইয়ারে,
এরা তো এখনো স্টুডেন্ট, এবং একটা অংশ ছিল হচ্ছে ছাত্রলীগ করতো না, কিন্তু জোর করে তাদেরকে মিছিলে নিয়ে যাওয়া হতো, হাতে তালি দিতে হতো, না হলে তাদের উপরে অকথ্য নির্যাতনগুলো আসতো। তো সেই ক্ষেত্রে ছাত্র দলেরও স্ট্যান্ড বারবার তারা বলেছে যে যারা এরকম অন্যায়ের সাথে জড়িত না, মারামারির সাথে জড়িত ছিল না, জোরপূর্বক গণরুম গেস্টরুম করে নাই, কারো উপরে আঘাত করেনি, তারা তো যে কোনো রাজনীতির সাথে জড়িত হয়ে রাজনীতি করতে পারে। কিন্তু প্রবলেমটা হলো যারা হচ্ছে এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, গণরুম গেস্টরুম করেছে, হত্যার সাথে জড়িত ছিল, জুলাই আন্দোলনে সরাসরি আক্রমণ করেছে, এই মানুষগুলোকে পুনর্বাসন করাটাই নিয়ে হচ্ছে আপত্তি। এবং এরাই হচ্ছে এখন প্রভাবশালী হয়ে যাচ্ছে। নির্বাচনের সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যারা হচ্ছে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তারা আবার চলে আসছে নিজ নিজ এলাকায়, এবং কোনো না কোনো স্থানীয় নেতা মন্ত্রী এদের ছত্রছায়ায় তারা আবার পুনর্বাসিত হয়েছে। এবং শেখ হাসিনা নিজেও স্টেটমেন্টে বলেছে যে বিএনপির নেতাকর্মীরা ইলেকশন করার সময় আমাদের কাছে তো সহযোগিতা চেয়েছে, এবং আজকে তারা আবার বেইমানি করতেছে। তার মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এলাকায় এলাকায় তারা করার চেষ্টা করেছে। এর কারণে তো আজকে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। ছাত্র দলের তো এত হিংস্র মনোভাব ছিল না কখনো, আমরা তো দেখি নাই, তাদের সাথে 15-16 বছর ছিলাম তো জেলখানায় একসাথে, কারাগারে একসাথে, সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সাথে একসাথে আমি কারাগারে ছিলাম। তো তাদের এত হিংস্র মনোভাব ছাত্র দল তৎকালীন সময় যারা করতো তাদের ভিতরে আমরা দেখি নাই। কিন্তু বর্তমানদের মধ্যে এত দুধের মাছি যাদেরকে বলা হয় অনেক চলে আসছে, হাজার হাজার লোক এখন মিছিলে আসছে, তাদের মধ্যে এখন যাদেরকে ঢুকানো হচ্ছে আবার সেই অস্ত্রগুলো তারা নিয়ে আসছে। এগুলোতে স্বাভাবিকভাবেই অনেকেই বা অনলাইনের মাধ্যমে, এখন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সামহাও তারা ছাত্রলীগ করতো, ওই সন্ত্রাসের রাজত্ব করতো একটা সময়, এখন এদের সাথে মিশে গেছে, এবং লোক ভারী করার জন্য, দল ভারী করার জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে আপত্তির জায়গা, এটাকে কমাতে হবে। এবং এটা পেশি শক্তিগুলোকে যদি কমানো যায় এবং রেগুলার ক্যাম্পাসগুলোতে কার্যক্রমগুলো যদি ছাত্র সংগঠনগুলো কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে, পারস্পরিক দোষারোপের রাজনীতিগুলো যদি বন্ধ করি, ফ্রেমিং এর রাজনীতি যদি মূল দায়িত্ব জায়গা থেকে বন্ধ করি, তাহলে এটা আমাদের সবার জন্য কল্যাণকর হবে, এবং এটা টেবিলে বসেই সমাধান হওয়ার যোগ্য। আমরা সাদ্দাম, তো অনুষ্ঠান ছাত্র একেবারে দলকে শেষ অনেকবার পর্যায়ে। আমি আহ্বান নাসিরউদ্দিন জানিয়েছি। নাসিরের কাছে যাবার আগে ইভেন ছোট করে একটু আপনার কাছে জানতে গতদিন চাই যে যে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি একটু শেষ করি, জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা গতদিন ঘটেছে, এটা ঘটনা ঘটার সাথে সাথে আমি কিন্তু নাসির ভাইকে একাধিকবার ফোন দিয়েছি, তাদের কেন্দ্রীয় সভাপতির সাথে আমার কথা হয়েছে, ফোন দিয়েছি, তাদের আরো কয়েকজন নেতার সাথে, স্পটের নেতার সাথে আমি ফোন দেওয়ার জন্য চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি। আমি বলেছি যে এটা কিন্তু আপনাদেরকে প্রভাবিত করা হচ্ছে, এবং ছাত্রলীগ কর্তৃক তাদের পেজগুলোকে ব্যবহার করে, বট আইডি গুলো ব্যবহার করে এই উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। বারংবার এই বিষয়গুলো আমাদের পক্ষ থেকে তাদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা এই ফাঁদে পা দিয়ে, অথবা তারা সামহাও এটাই চাচ্ছে, এরকম কিছু করে এই ভয়ঙ্কর সিচুয়েশন গুলো তারা তৈরি করছে, যেগুলো কল্যাণকর হবে না, বরং আপনাদের রাজনীতির জন্যই এবং আপনার দলের রাজনীতির জন্য এটা বড় মুসিবতের কারণ হবে পরবর্তীতে। শিক্ষার্থীরা যদি খেপে যায়, এভাবে অতর্কিত হামলা করেন, কাউকে আপনার মতের সাথে মিললো না, তাকেই গুপ্ত ট্যাগ দিয়ে দিবেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে না, আপনার অন্যায় কাজগুলো কেউ কেউ মানে বাধা দিতে পারবে না, এই এই চিন্তা ভাবনা যদি রেখে থাকেন আপনাদের মধ্যে কেউ, তাহলে এটা আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। শুভাকাঙ্ক্ষী হিসেবে জিনিসটা বললাম, আশা করি আপনারাও বিষয়গুলো যাচাই বাছাই করবেন, বুঝবেন ইনশাআল্লাহ। সাদ্দাম, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে যদি একটু ছোট করে বলেন যে জুবায়ের কিংবা মোসাদ্দেক তাদের উপরে যে হামলা হয়েছে, এটিকে একটা বিরাট অংশ নিন্দা জানাচ্ছে, এবং যারা নিন্দা জানাচ্ছে তাদের মধ্য থেকে একটা অংশ বলছে যে এই যে যে মব সৃষ্টি বা শাহবাগ থানায় গিয়ে তাদের সঙ্গে যেটি করা হয়েছে, একই ঘটনা তারা দিনের পর দিন ঘটিয়েছে। তো আপনার কাছে কি মনে হয় না যে যেটি আপনি উদাহরণ করছেন কোনো একটা সময় ফিরে ফিরে একটু আসে আপনার কাছে? না না, মুসাদ্দেক জুবায়ের আমরা যতটুকু দেখেছি, তারা যেটা সাদা সেটা সাদা বলার চেষ্টা করেছে, কালোটাকে কালো বলার চেষ্টা করেছে। তারা ছাত্র শিবিরেরও সমালোচনা করেছে, জামাতের সমালোচনা করেছে, বিএনপির করেছে, ছাত্র দলেরও করেছে। যেটা যখন দেখেছে তারা প্রতিবাদ করেছে। তাদের তো স্বতন্ত্রভাবে দাঁড়িয়েও এই শিক্ষার্থীরা তাকে ভোট দিয়েছে। এরকম অ্যাক্টিভিজম বা এই জাতীয় মবগুলো যদি আপনি বলেন, তাহলে তো ছাত্র দলও এগুলো করেছে, দিনের পর দিন করেছে। সাকসু নির্বাচন বানচাল করার জন্য সর্বশেষ তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলো, এবং এইটা আসলে কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? তারা কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগে যিনি ভিসি ছিলেন তাকে যে জবাব চায়, কেউ একটা অ্যাক্সিডেন্ট করলো, পা কেটে গেল, সেটার জবাবও ভিসি কে দিতে হবে। অথচ এখন এত বড় একটা ঘটনাগুলো বা এর আগেও যে ঘটনাগুলো ঘটছে, নতুন ভিসির কাছে একেবারেই কোনো কথা নাই ছাত্র দলের, এবং ওইখানে আর যাচ্ছেও না, কারণ তিনি হচ্ছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো কথা নাই, কারণ তাদের ওটা হচ্ছে সাদা দলের সভাপতি। তাই এইভাবে পাক্ষিক আচরণগুলো করছেন। তো এর এগেইনস্টে মোসাদ্দেক জুবায়ের
তারা তো তাদের ভয়েস গুলো রেইজ করেছে অন্যায়ের বিরুদ্ধে। ইন্টারিমের সময়ও যেভাবে কথা বলেছে, এখনো তারা কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে, সেটা যে পক্ষের কাছেই যাক না কেন, যার কাছে ভালো লাগুক না কেন, খারাপ লাগুক না কেন। তো তবে আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর আরো বেশি সতর্ক হওয়া উচিত। গতদিন একেবারে একটা নির্বাচিত সরকার, ইন্টারিমের কথা বাদ দিলাম, নির্বাচিত সরকার এখন আছে, সেই নির্বাচিত সরকার থাকাকালীন সময়ে শাহবাগে থানার ভিতরে হামলা করা হইলো, যারা হামলা করছে পুলিশের সামনে মারছে, থানার ভিতরে ঢুকে বলতেছে কিসের পুলিশ, এখন আমরা ক্ষমতায়, এখন ছাত্রদল এইখানে আছে, বা এইরকম উস্কানিমূলক কথাবার্তা বলে থানার ভিতরে পুলিশকে হয়রানি, মানে পুলিশের সামনে প্রহার করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। তাহলে আলটিমেটলি এটা তো সেই পূর্বের পাওয়ার পলিটিক্স, পাওয়ার প্র্যাকটিস, ছাত্রলীগ যেভাবে করতো সেই পাওয়ার প্র্যাকটিসটাই হচ্ছে তারা আসলে করছে। তো এই অ্যাটিটিউড গুলো তারা কোথা থেকে শিখলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যখন প্রতিকার পাওয়া যায় না, তখন মানুষ তো তার প্রতিকার আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে, কথা জি, বলে, তার ভয়েস গুলো রেইজ করার চেষ্টা করে। তো নিশ্চয়ই। সেই জায়গায় সরকারকে আইডেন্টিফাই করতে হবে। তারা বারবার বলে মব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, কিন্তু তারাই আবার মব উস্কে দেওয়ার জন্য সকল কাজ করে। এবং গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মব করেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে? যারা হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিকে, চট্টগ্রাম সিটি কলেজে মব করেছে বা হত্যা হত্যা করার মানুষে আক্রমণ করলো, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিল সরকার? সরকারের কথাগুলো হচ্ছে মৌখিক কথাগুলো, হচ্ছে জনগণ এটা প্র্যাকটিক্যালি দেখতে চায়। যদি প্র্যাকটিক্যালি তারা দেখাতে পারে, তাহলে এটা একটা আস্থার জায়গা তৈরি করবে। ধন্যবাদ, ধন্যবাদ। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে নাসির, আপনার কাছে আসছি যে আহ, আলোচনার একটি পর্যায়ে সাদ্দাম বলছিলেন যে ছাত্র বা শিক্ষার্থীমুখী অনেক আহ, নীতি নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে বা অনেক পরিকল্পনা নিয়ে, কার্যক্রম নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গেছেন। আপনি যদি আমাদেরকে একটু অনুষ্ঠানের এই পর্যায়ে এসে বলেন যে সর্বশেষ শিক্ষার্থীদের প্রয়োজনে কোন ক্যাম্পেইনটি নিয়ে বা কোন কার্যক্রমটি নিয়ে আপনার সাধারণ শিক্ষার্থীদেরকে যুক্ত করে আপনাদের কার্যক্রম পরিচালনা করেছেন, একটা যদি উদাহরণ দেন। এই যে এখন তো চলমান মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সারা বাংলাদেশে ছাত্রদল বা শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে আপনি যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের বিশেষ করে ধরেন অভিভাবকদের বসার স্থান নির্ধারণ করছে। যেহেতু এখন তীব্র দেশে খুব গরম পড়ছে, তাদেরকে পানির ব্যবস্থা করছে। বা অনেক শিক্ষার্থী দেখা গিয়েছে যে অনেকে হয়তো কলম নিতে ভুলে গিয়েছে বা রাস্তাঘাট সমস্যা হচ্ছে, সেগুলো দেখিয়ে দিচ্ছে। এটা এসএসসি পরীক্ষা যতদিন চলবে ততদিন ছাত্রদলের এই কার্যক্রম চলবে। ধরুন এর বাইরে প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের যেমন সর্বশেষ ধরুন আমাদের এখানে পয়লা বৈশাখ হয়েছে, সেই পয়লা বৈশাখে প্রতিটি শিক্ষাঙ্গনে পয়লা বৈশাখকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়েছে। ধরুন কয়েকদিন পরে আমাদের এখানে অনার্স পরীক্ষা হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে হচ্ছে শিক্ষার্থীদের কথা বিবেচনা রেখে যতগুলো প্রোগ্রাম সেট করা দরকার সেগুলো ইতিমধ্যে ছাত্রদল ব্যবস্থা করেছে। এর বাইরে অনেকগুলো মেধাভিত্তিক কার্যক্রমের সাথে ছাত্রদল কাজ করছে। ধরুন বই প্রকাশ, শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, ডিবেট, কুইজ, এগুলো প্রতিনিয়ত চলমান রয়েছে ছাত্রদলে। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে যে অঙ্গীকারের কথা আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে ছাত্র নেতা হিসেবে, সেই জায়গাটিতে যদি আপনি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন যে কিভাবে আগামী দিনগুলোতে, কারণ একটা তো মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে আপনাদের সঙ্গে শিবিরের, কিন্তু এটা তো প্রত্যাশিত নয়, সেক্ষেত্রে আপনার কি ইতিবাচক আশ্বাস রয়েছে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে? দেখুন, আমরা স্পষ্টভাবে যেটি মনে করি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে যে মত প্রকাশের বাধাগ্রস্ত নয়, বরং ভিন্ন মতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দীর্ঘ 5 দশকে শক্তিশালী হয়েছে। একটি ক্ষুদ্র সংগঠন থেকে এটি বড় সংগঠন হয়েছে। বিভিন্ন মতপার্থক্য, মতভেদের মধ্যে দিয়ে সংগঠন বড় হয়েছে। আমাদের মতের বাইরে অন্য সংগঠনগুলো ছিল। সুতরাং আমরা মনে করি যে ধরুন গুপ্ত শব্দটি লিখেছে, সেখানে ছাত্র শিবির চাইলে চট্টগ্রাম সিটি কলেজে আরো অনেকগুলো গ্রাফিতি করতে পারতো। তারা যদি সৃজনশীল কাজে প্রতিযোগিতা করতো তাহলে এই ধরনের সংঘাত তৈরি হতো না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরও শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রাখতে হবে আমাদের প্রতিটি ছাত্র সংগঠনের। সেজন্য আজকে আমরা আমাদের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ নেতাদেরকে আমরা ডেকেছি। ডেকে আমরা এখনকার যে বিরাজমান যে পরিস্থিতি,
বিশেষ করে ছাত্র শিবিরের সাথে তৈরি হয়েছে, সেটা কিভাবে আর একটু সংকুচিত করা যায় অথবা এই পরিস্থিতিকে কিভাবে আর একটু শান্ত করা যায়, সেই জন্য আমরা নেতাকর্মীদের মতামত নিয়েছি এবং আমরা নিজেরাও তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আজকের দিনের পর থেকে যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ থাকে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে আমরা শান্ত থাকার পরামর্শ দিয়েছি এবং এটাও বলেছি যদি শিবির কোনোভাবে কোনো মব তৈরি করতে চায় বা হচ্ছে কোনো বিরূপ পরিস্থিতি তৈরি করতে চায়, তারপরেও যেন সরকারের বাতিপ্রতিম সংগঠন হিসাবে যেন কোনো বদনাম না হয়, সে বিষয়ে যেন শান্ত থাকে, সে বিষয়ে আমরা নির্দেশনা আমাদের নেতা কর্মীদেরকে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে যে পয়েন্টটি, সেটি হচ্ছে ধরুন ছাত্র শিবিরের সাথে 5 তারিখের পর থেকে যে বিভিন্ন বিষয় নিয়ে যে জটিলতা হচ্ছে, এটির একটি হচ্ছে ধরেন গুপ্ত রাজনীতি, আরেকটি হচ্ছে ছাত্র শিবিরের একটু দ্বিমুখী রাজনীতি। এক পাশ দিয়ে তারা বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ থাকতে হবে, তার কিছুদিন পরে আমরা দেখলাম যে তারাই ছাত্র শিবিরের বিভিন্ন পদে পদায়িত হচ্ছে। এই দ্বিমুখী রাজনীতির কারণে আমাদের সাথে সমস্যা হচ্ছে। আরেকটি সব থেকে বড় সমস্যা হচ্ছে অনলাইনে অব্যাহত প্রোপাগান্ডা, ন্যারেটিভ তৈরি করা, মিথ্যা ন্যারেটিভ, ব্যক্তিগত চরিত্র হনন করা। এই যে আপনি দেখেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যাকে ঘিরে যেরকম কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে, এগুলো ধারাবাহিক প্রোপাগান্ডার অংশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিবির এবং শিবিরের বট আইডি থেকে যদি এগুলো বন্ধ করা যায়, অন্তত মনিটরিং করে, তাহলে আমি মনে করি যে শিবিরের সাথে সম্পর্ক ব্যাপকভাবে উন্নয়ন সম্ভব যে কোনো ছাত্র সংগঠনে। কিন্তু শিবির এটি কোনোভাবে করতে চায় না। শিবির আপনার মতের বিমত হলেই তারা তাকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করে, আপনাকে হেয় করে, প্রোপাগান্ডা করবে, আপনার নামে যত ধরনের প্রোপাগান্ডা করে আপনাকে সমাজে ছোট করার দরকার, তারা এটি করার অপচেষ্টা করে। আমি তারপরও আজকের এই আয়োজন থেকে আমি মনে করি যে শিবিরের অন্তত অনলাইন ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের নেতাকর্মীদেরকে একটি নির্দিষ্ট টার্গেটে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির এবং নুরুল ইসলাম সাদ্দাম দুজনকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম ছাত্র রাজনীতি নিয়ে। আবারও যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি থেকে উত্তরণের উপায় খুঁজতে চেয়েছি এবং সামগ্রিকভাবে যারা ছাত্র রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে আমরা তাদের অবস্থান বোঝার চেষ্টা করলাম এবং আগামী দিনগুলোতে কিছু ধনাত্মক চিন্তা নিয়ে এই বিষয়গুলোর একটা পরিবর্তন হবে বলে আমরা আশা করছি এবং সেই আশাবাদ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।